এই লাইফের বিভিন্ন প্রবলেম যেটা পাস্ট লাইফের সাথে কানেক্টেড কেন হচ্ছে? তুমি বলছো এই জন্মে যে স্পিরিচুয়াল, তাহলে কি তার নেক্সট বার কি সেখান থেকেই শুরু করবে? এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পাস্ট লাইফে প্রথম সেশনেই কি সব দেখা যায়? আমি স্বর্ণালী না, আমার নাম এবার আমরা কিছু ভৌতিক ঘটনায় চলে যাব। অ্যাকচুয়ালি কিন্তু শুধু রবীন্দ্র সরোবর হন্টেড, ওই পার্টিকুলার সাবওয়েটা হন্টেড। ইন্ডিয়ার প্রথম প্যারানর্মাল ইনভেস্টিগেটর গৌরবের মৃত্যুটা তো খুব অস্বাভাবিক ছিল। হতেই পারে কোনো স্পিরিটের দ্বারা উনি অ্যাটাক হয়েছিলেন, এটা কিন্তু হয়। কেন হয়? যখন কোনো ইনভেস্টিগেশনে যাওয়া উচিত, ব্ল্যাকটা তো পড়াটা মাস্ট। তার সাথে যদি নমস্কার, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আর আজকে আমাদের সাথে আবারও রূপম দা। কেমন লাগছে দাদা আবার ভীষণ এসে? ভালো, ভীষণ ভালো, অলওয়েজ। আজকে কিন্তু আমাদের টপিকটা একটু অন্যরকম। আমরা অনেক পূর্বজন্মের গল্প শুনবো এবং একদম, ভৌতিক একদম, কিছু একদম। রিয়েল স্টোরি শুনবো। একদম। তো শুরুতেই আমার প্রশ্ন এটাই যে পূর্বজন্মের সত্য কিছু গল্প তুমি কি জানো? হ্যাঁ, আমার কাছে তো ক্লায়েন্টস যারা আসে, যারা পাস্ট লাইফ রিগ্রেশন করায়, কারণ এই লাইফের বিভিন্ন প্রবলেম যেটা পাস্ট লাইফের সাথে কানেক্টেড, তারা জানতে চায় যে কেন হচ্ছে? বহু প্রবলেমে তারা ফেঁসে থাকে বা কোনো ফোবিয়ার মধ্যে থাকে যে এই ফোবিয়াটা পাস্ট লাইফ থেকে আসছে কিনা। যেমন একটা কেস এসেছিল আমার কাছে যে একজনের খুব unknowingly আগুনের প্রতি একটা ভয়। মানে সে কোনো ছোটখাটো আগুন, মানে ধরো লাইটার হোক, দেশলাই হোক, মোমবাতি হোক, বা তার বাড়িতে গৃহপ্রবেশ ছিল, হুম। তাতে যে যজ্ঞ, সেই দেখে সে ফেইন্ট হয়ে যায়। আগুন দেখলেই ভয়। আগুন দেখলে মানে সে অদ্ভুত রিঅ্যাক্ট করতে শুরু করে। তো তার ফ্যামিলিতে তার ওয়াইফ আমার সাথে কানেক্ট করে যে যেহেতু তোমাদের এখানে পাস্ট লাইফটা দেখেছিলেন উনি, তো আমাকে বলে যে আমরা পাস্ট লাইফ করাতে চাই, কি আছে? তো আমি আগে ওনার সঙ্গে কনসাল্ট করি যে আদৌ এটা ব্ল্যাক ম্যাজিক না কি, না কোনো প্রবলেম জেনুইন। তো দেখলাম যে ব্ল্যাক ম্যাজিক নেই। তো আমি তখন বললাম যে আপনি পাস্ট লাইফ করিয়ে দেখতে পারেন, কারণ মেবি এটা পাস্ট লাইফের সাথেই কানেক্টেড। কারণ অনেক ফিয়ার থাকে, যেমন আমার এক ক্লায়েন্ট আছে যার বাজির উপর একটা ফোবিয়া ছিল। বাজি ফাটলেই সে কেমন রিঅ্যাক্ট করতে শুরু করতো, পাস্ট লাইফ থেকেই ছিল। তো এনার যেটা হয়েছিল, এনাকে ১ম বার, মানে এরকম না যে, এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে পাস্ট লাইফে ১ম সেশনেই কি সব দেখা যায়? অনেক সময় কিন্তু নাও দেখা যেতে পারে। ওটা আবার 2nd সেশন দেওয়া হয়, যেটা ফ্রি অফ কস্ট। যে চার্জটা আগে নিয়ে নেওয়া হয় সেটাই। তারপরে যদি কোনো সেশন লাগে ওটা ফ্রি অফ কস্ট এ দেওয়া হয়। তো যখন পাস্ট লাইফ করা হলো, তো একটা লাইফে উম দেখা গেছে যে উনি একজন সায়েন্টিস্ট ছিলেন। এবং এই লাইফেও কিন্তু উনার সায়েন্সের প্রতি একটা অ্যাট্রাকশন বলো বা কোনো কিছু মানে কি বলবো, আ আবিষ্কার করা বা কোনো কিছু তোমার মানে সেটা নিয়ে বারবার করে রিপিটেডলি উনার কাজ করা বা কোনো কিছু ফর্মুলা এই জাতীয় জিনিসপত্র নিয়ে তার ঘাঁটা, তোমার বিভিন্ন রকম কেমিক্যাল নিয়ে ঘাঁটা, তার একটা নেশা। তো আ এবং উনি না আগেকার দিনে যে সায়েন্টিস্টরা যেরকম হতো যে খুব একটু কোট প্যান্ট পরতো, ওই ধরনের স্টাইল ওনার খুব পছন্দ ছিল এই লাইফে। তো যখন পাস্ট লাইফ করা হলো, তো দেখা গেল যে উনি একজন খুব বড় সায়েন্টিস্ট ছিলেন এক লাইফে, এবং আ খুব বড় কিছু একটা ইনভেন্ট করতে যাবেন, এবং আ ওয়ার্লড এর জন্য ওটা ভীষণ একটা চ্যালেঞ্জিং জিনিস। তো যখন উনি এই ব্যাপারটা নিয়ে কাজ করা শুরু করলেন, এবং উনার প্রচুর রাইভালরি স্টার্ট হলো। পিছনে অনেকে পড়ে গেছিল, হুমকি আসতো, থ্রেটস আসতো, এবং উনি যখন পাস্ট লাইফে ওনার সঙ্গে কনভারসেশন হচ্ছে, উনি ঘামছেন লিটারেলি, এবং বলতে গিয়ে ওনার কথা আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, বলতে পারছে না। তো একটা সময় কি হলো, যখন প্রায় ওনার রিসার্চটা কমপ্লিট হবে, ঠিক তার 1 উইক আগে আ একটা এক্সপ্লোশন হয় ল্যাবে। যে ল্যাবে উনি কাজ করতেন, এবং সেখানে উনি প্রেজেন্ট ছিলেন, উনি জ্যান্ত পুড়ে মারা যান। তো সেই আগুনটা থেকে, মানে এটা ওনার যারা এনিমি ছিল তারা ওটা ক্রিয়েট করে, এবং দেখানো হয় যে ওটা পেপারেও নাকি বেরিয়েছিল। আমি এখন নাম বলব না, খুব ফেমাস একটা ঘটনা। তো এবং দেখানো হয় যে ওনার ওটা ওই কেমিক্যাল রিঅ্যাকশন এ বা শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। তো প্রচুর কেমিক্যাল ছিল, তার থেকে আগুনটা আরো স্প্রেড করে যায়। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে, মানে যেটা আরকি এসেছে বেরিয়ে, যে ওনাকে মারা হয়েছিল। সেই আগুনটা থেকে, মানে এই লাইফে সেই আগুনে ওনার একটা ফোবিয়া তৈরি হয়।
হুম। এবং দীর্ঘদিন সেটা চলতে থাকে। তো পাস্ট লাইফে গিয়ে যখন সেটাকে হিল করা হয় এবং এই লাইফে এসেও যখন ওনাকে সেটাকে নিয়ে হিলিং করা হয়, মেডিটেশন দেওয়া হয় এবং ওনার সেশন চলে বহুদিন। আস্তে, আস্তে উনি অনেকটা রিকভার, পুরোপুরি এখনো হয়নি কিন্তু রিকভার অনেক হয়েছেন। সেই ফোবিয়াটা এখন আর অতটা নেই। আচ্ছা। মানে এইরকম জিনিস কিন্তু হয়। মানে পাস্ট লাইফ এমনই একটা আমাদের মানে প্রচুর ঘটনা আছে যেগুলো তোমার এই লাইফের সাথে কানেক্টেড এবং এই লাইফে কিন্তু তোমার বিভিন্ন প্রবলেম ক্রিয়েট করে। হুম, প্রচুর জিনিস আছে সেটা তোমার এই লাইফে পজিটিভ এফেক্টও আনে। যেমন ধরো কারোর স্পিরিচুয়ালিটি, হুম, খুব স্পিরিচুয়াল বা খুব তার ওইদিকে একটা তার যাওয়ার টেনডেন্সি, সেটাও কিন্তু পাস্ট লাইফ থেকেই আসে। পাস্ট লাইফে কোনো লাইফে সে হয়তো সাধনা করেছিল বা কোনো কানেক্টেড ছিল, বা ধরো এই লাইফে যারা খুব হায়ার সেলফ বা হায়ার গুরুর সাথে কানেক্টেড তারাও কিন্তু পাস্ট লাইফে তাদের ডিসাইপল অনেক সময় থেকে থাকে। যেমন শ্যামাচরণ লাহিড়ীর হুম, ঘটনাটা হুম, আমরা সবাই জানি হুম। যে বাবাজি মহারাজের সাথে পাস্ট লাইফ থেকে কানেক্টেড ছিল। আচ্ছা দাদা, তুমি বলছো এই জন্মে যে স্পিরিচুয়াল, তাহলে কি তার নেক্সট বার্থ হুম। সে কি সেখান থেকেই শুরু করবে? একদম। ধরো তোমার কোনো সাধনা এই লাইফে কমপ্লিট হয়েছে, নেক্সট লাইফে কিন্তু তোমার সেটা আর করার দরকার পড়বে না। অটোমেটিক তুমি আরো এগিয়ে থাকবে। আচ্ছা। যেমন এরকম একটা কথিত আছে যে একটা গাছের নিচে জঙ্গলে একজন সাধনা করতেন। তো বাঘ এসে তাকে খেয়ে নিল। ওই সাধনার জায়গা দেখে আরেকজন এসে মানে গাছের উপরে একজন লুকিয়েছিলেন যাতে সে কোনোভাবে কোনো বাঘের দ্বারা বা কোনো জন্তু দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। সে ওই খালি জায়গা দেখে নেমে এসে সাধনা করলেন, উনি সঙ্গে, সঙ্গে উনি ফল পেয়ে গেলেন। হুম। তার পাস্ট লাইফের কানেকশন আগে থেকেই ছিল। আগে থেকেই তৈরি হয়েছিল জায়গাটা। জাস্ট তোমাকে এই লাইফে একটু পলিশ করতে হলো। আচ্ছা দাদা, আরো কিছু গল্প শুনবো পাস্ট হ্যাঁ। লাইফে। একটা খুব ইন্টারেস্টিং স্টোরি এসেছিল আমার কাছে। সেটা হচ্ছে যে যিনি ক্লায়েন্ট, ভিকটিম তার মানে সে স্বপ্ন দেখত একটা কোনো অন্ধকার ঘরের মধ্যে তাকে মানে বেশ টর্চার করা হয়েছে এবং তার হাত পা শিকল দিয়ে বাঁধা স্বপ্নে। স্বপ্নে, এবং সেটা মানে কোনো রাজবাড়ির আন্ডারগ্রাউন্ড। মানে অন্ধকার, তাকে খেতে দেওয়া হতো না এবং দীর্ঘদিন তাকে ওইভাবে ফেলে রাখা হয়েছিল। তো সে মানে এইটা রিপিটেডলি আসতে শুরু করলো একটা টাইমে। মানে হুম। ১ম এ তো খুব রেয়ার দেখতো, তারপর রিপিটেডলি আসা শুরু হলো এবং সে ঘুমাতে পারত না রাতে। এতটা সেই টর্চার গুলো সে দেখতে পেত, চাবুক হুম, দিয়ে মারা, হাত পা হুম, কেটে দেওয়া, হুম, লিটারেলি একে, একে একেকটা মানে তোমার অর্গান কেটে দেওয়া। তো উনি যখন আমার কাছে আসে এবং পাস্ট লাইফ এর জন্য আমাকে বলে, তো আমি তখন মানে রিডিং করে দেখলাম যে হ্যাঁ, উনার সমস্যা আছে পাস্ট লাইফে এবং এই বারবার একই স্বপ্ন রিঅকার করা মানে কিন্তু তোমার কোনো পাস্ট লাইফ এর কানেকশন আছে। হুম, ডেফিনিটলি আছে। মানে না হলে তোমার একটা স্বপ্ন বারবার করে ঘুরে, ঘুরে আসবে না। হুম। তো ওনাকে যখন পাস্ট লাইফ করা হলো, তো উনি স্বপ্ন দেখতেন যে একটা বিশাল বড় জমিদার বাড়ি। উনি ঢুকছেন জমিদার বাড়িতে এবং ঢুকে একটা পোরশন পরে যেখানে কেউ থাকে না, এমন একটা পোরশনের আন্ডারগ্রাউন্ড। সেখানে নেমে গিয়ে দেখছেন নিজেকেই উনি দেখতে পাচ্ছেন এবং উনি শিকল দিয়ে বাঁধা হাত-পা হুম। এবং উনার কিন্তু অদ্ভুতভাবে হাতে একটা জন্মগত দাগ ছিল যেটা শিকল আচ্ছা। পরানোর মতো। মানে জন্মদাগ। রাউন্ড একটা দাগ ছিল হুম, জন্মগত, এবং ওখানে উনি দীর্ঘদিন অত্যাচারিত হয়েছিলেন এবং কোনো একটা কারণে তাকে মানে সে কোনো দেশদ্রোহিতার কাজ করে। তাকে ধরে ওখানে মানে হুম, টর্চার করার জন্য নিয়ে যাওয়া হয়। তো সেইখানে গিয়ে সেই লাইফে ওনার এই প্রবলেমটাকে সলভ করা হলো হুম, এবং সেইটা সলভ করতে গিয়ে ওনার অনেক রকম সমস্যা এসেছিল এবং এই লাইফেও উনি মানে প্রচুর প্রবলেমের মধ্যে পড়েছিলেন এই ঘটনাটার পরে। তো যখন হিলিং করা হলো দীর্ঘদিন ধরে, তো ওটা আস্তে, 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 আস্তে ক্লিয়ার হয় এবং দাগটা কিন্তু আফটার হিলিং কিছুটা রিমুভ হয়েছে। হুম, যেটা যায় না জন্মগত দাগ। এটা খুব অদ্ভুত। তার হাতের যে রাউন্ড মানে মনে হবে যেন কিছু পড়ে রয়েছে হাতে। হুম, 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 ওই দাগটা খুব পার্শিয়ালি আস্তে, আস্তে রিমুভ হয়ে গেছে। হুম। এইটা একটা খুব ইন্টারেস্টিং স্টোরি ছিল যে ওই তাকে জমিদার বাড়িতে তাকে বেঁধে রাখা হয়েছিল এবং টর্চার করা হতো এবং এই লাইফে উনি ওই নাইটমেয়ারটা বারবার করে পেতেন। আচ্ছা। এবার আমরা কিছু ভৌতিক হ্যাঁ, ঘটনায় চলে যাব। হ্যাঁ, হ্যাঁ। সত্যিকারের কোনো ঘটনা যেটা তোমাকেও। সবই সত্যিকারের হয়। হ্যাঁ। মানে একেকটা স্টোরি সত্যি গুজবাম্প দেওয়ার মতো হুম, যেগুলো আসে আমার কাছে। হুম, হুম, আ রিসেন্টলি একটা ঘটনা আমি শুনলাম। আমার এক ফ্রেন্ড মানে অনেকগুলোই ঘটনা বলল। আমরা জানি যেমন হচ্ছে তোমার বলো আ মেট্রো স্টেশনটার নামটা কি? যেটা উম হন্টেড বলে যেটাকে। আচ্ছা। রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবর।
অ্যাকচুয়ালি কিন্তু শুধু রবীন্দ্র সরোবর হন্টেড না, প্রচুর মেট্রো স্টেশন আছে যেগুলো হন্টেড। আমার ফ্রেন্ড উনি পাইলট মেট্রোর, ও আমাকে বলেছে যেমন তোমার স্প্ল্যানেড মেট্রোটা কিন্তু হন্টেড। ও আচ্ছা। একবার মানে একদম যখন সব এন্ড হয়ে যায়, মানে আর মেট্রো চলে না, ও আর ওর একটা কালিগ ওরা নিচে আন্ডারগ্রাউন্ডে মানে মেট্রো যেখানে চলে ওখান থেকে একটা সাইডে যেখানে অনেক সময় অনেক জায়গা দেখবে ইউজ হয় না কিছু পার্ট মেট্রোর, ওরা ওইদিকে ওদের কোনো কাজ ছিল, তো একজন ওখানে গিয়ে ওয়াশরুম যাওয়ার জন্য ওখানে যায় এবং ও দেখে যে একটা পার্টিকুলার গেট কাঁপছে হুম, অটোমেটিক, কাঁপতে কাঁপতে কিছুটা পোর্শন কিন্তু কিছু কিছু জিনিসপত্র ওখানে রয়েছে রেলিংগুলো ওগুলোও কাঁপতে শুরু করেছে। এবার ও প্রথমে বিশ্বাস করেনি আমার ওই ফ্রেন্ড, ও গেছে একা গিয়ে দেখে কই কিছু তো হচ্ছে না, যেই বলেছে দেখছে ওটাও কাঁপছে, মানে ও বলার পরে ওই জায়গাটা কাঁপতে শুরু করেছে, ওরা ওখান থেকে তারপর চলে আসে। আর একবার ওদের কাজ হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন যখন তৈরি হয়, ওখানের একটা সাবওয়েতে নাকি উম, একজন মানে যখন ওই কাস্টিং চলে কোনো লেবার মানে ড্রাঙ্ক অবস্থায় ওখানে পড়ে যায় এবং ও আচ্ছা। পুরো জ্যান্ত, ওকে পুরো সিল করে দেওয়া হয়, মানে ওকে আর বার করা যায়নি। হুম, তো বার করা যায়নি যেহেতু পুরোটাই সিল করে দেওয়া হয়েছে এবং ওই পার্টিকুলার সাবওয়েটা হন্টেড। হুম, আর একটা জায়গা যখন ওই মহাকারণের দিকটা যখন তৈরি হচ্ছিল, হুম, ওইখানে এরকম অনেকে কাজ করতে গিয়ে দেখেছে যে কেউ একজন মানে ওই টাইপেরই ওদের ড্রেস পরা দূরে দাঁড়িয়ে রয়েছে এবং যখন ওনাকে ফলো করা হচ্ছে, ডাকা হচ্ছে, ও আরো এগিয়ে যাচ্ছে এবং একটা দেওয়ালে গিয়ে মিশে যাচ্ছে। এটা রিপিটেডলি অনেক তোমার লেবার ওখানে দেখেছে, অনেক স্টাফ দেখেছে যারা ওই কাজগুলো করে বা ওই যখন টানেলে যখন কাজগুলো করে, এবং ওখানে মহাকরণের একটা পার্ট কিন্তু হন্টেড আছে। আচ্ছা। এইটা একটা। আরেকটা স্টোরি খুব ইন্টারেস্টিং আমার কাছে এসেছিল। আমার এক ক্লায়েন্ট, তারা তাদের সমস্যা নিয়ে এসেছিল এবং পরবর্তীকালে মানে সে আমাকে বলে যে ওনার কাকার যখন বিয়ে হয়, হুম, তো যেদিন বিয়ে হয় কাকিমা অলরেডি possessed ছিল। তো আচ্ছা। বিয়ের দিন বিয়ের যখন মানে ইয়ে হয়, তো ওরা যখন খেতে বসে হাসব্যান্ড ওয়াইফ হুম, আফটার হুম, বিয়ে, তো হঠাৎ কাকিমা ফেইন্ট হয়ে যায়। এবার ওনাকে জল দিয়ে বিভিন্ন রকম টেকনিকে কিন্তু কোনোভাবেই ওনার জ্ঞান ফেরে না। উনি ২ ঘন্টা অজ্ঞান ছিলেন এবং ওখান থেকে ওনাকে ডিরেক্ট, তখন কিছু উপায় নেই, এর নতুন বউ, ডিরেক্ট ওনাকে হসপিটালাইজড করা হয়। খুব ফেমাস একটা কলকাতার মধ্যেই ঘটনা, বেহালার ঘটনা। তো বেহালার বেশিরভাগ কিন্তু হন্টেড আমি দেখেছি। আমি এত কেসে গেছি, বেহালাতে আমার বেশি কেস হন্টেড বাড়ি। তো ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওই মহিলা মানে যিনি এসছিলেন আমার কাছে, উনি ওনার সাথে যায়, আরো লোকজন যায়। তো ডাক্তাররা ওনাকে আইসিইউতে অ্যাডমিট করে এবং বলা হয় যে ওই মহিলাকে যে আপনি থাকুন। যেহেতু উনি মহিলা, আপনি থাকুন, বাকিরা এখানে থাকবে না। তো এবার ওনাকে একটা মেডিসিন আনতে দেওয়া হয় ফার্মেসি থেকে যে আপনি নিয়ে আসুন। উনি এসে দেখছে ঢুকে আইসিইউতে যে বেডে উনি আ নামাজ পড়ার মতো মাথা নিচু করে বসে আছে ওনার কাকিমা। তার আগে কিন্তু ফেইন্ট ছিল, পুরো অজ্ঞান ছিল। বসে আছে চুলগুলো সামনের দিকে, আর ডাক্তার, নার্স একটা পার্টে দূরে দাঁড়িয়ে রয়েছে। যেন অ্যাজ ইফ ভূত দেখেছে। হুম, আর উনার সামনে আরেকজন নার্স ছিল যিনি ২ হাত দূরে দাঁড়িয়ে আছে। তো উনি এসে জিজ্ঞেস করছেন যে, "উনি কি মানে জ্ঞান ফিরেছে?" বলছে, "আপনারাই দেখুন গিয়ে সামনে।" হুম, উনি যখন গিয়ে ডেকেছে কাকিমা বলে, ওনার দিকে তাকিয়ে আবার অজ্ঞান হয়ে গেছে। হুম, ডাক্তাররা তখন বলছে, ডাক্তার, নার্স যে, "উনি একদম সুস্থ, কিচ্ছু হয়নি। ওনাকে বাড়ি নিয়ে যান। এই কেসটা আমাদের নয়।" তো উনি বোঝেনি যে এই কেসটা আমাদের নয় মানে কি ক্রিটিক্যাল? বলছে, "না, না, আপনি নিয়ে যান। উনাকে এখানে মানে হসপিটালের কোনো কাজ নেই।" তো ভালো কথা। উনাকে আবার নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স করে এবং যতবার উনার জ্ঞান ফিরছে ওই মহিলার দিকে তাকাচ্ছে, উনি আবার ফেইন্ট হয়ে হুম, যাচ্ছে। সেদিনকে সেইভাবে গেল। বউভাতের দিন ওনাকে আর ধরে রাখা যাচ্ছে না। হুম, প্রচন্ড অ্যাগ্রেসিভ এবং যেমন আমরা মুভিতে দেখি ওই হাত পা ছুটছে, চিৎকার করছে, গালাগালি দিচ্ছে, সেম। তো কোনোভাবে ওনাকে সেই দিনটা আটকে পরের দিন ওখানে একটা মাজার ছিল। সেই মাজারে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং মাজারে যখন নিয়ে যাওয়া হয়, যিনি মুসলিম ছিলেন উনি বললেন যে ওনার উপর যে স্পিরিটটা আছে সেটা ওনার মাস্তুতো বোনের। উনি সুইসাইড করেন, উনার মাস্তুতো বোন, এবং সুইসাইড যখন করেন এবং উনি কোনোভাবে ম্যারিড লাইফ এ হ্যাপি ছিল না। তো একে তারপর possessed করে যেহেতু এরা নতুন বিয়ে হবে। এবং ওনাকে এবং স্পিরিটটা বলছে আমি ওকে নিয়ে যাবো। ওকে আমি থাকতে দেব না। হুম।
তো ভালো কথা। তো যখন ওই মুসলিম ওকে কিছু কাজ করে তো তখন ও শান্ত হয়ে যায় মাজারে। তারপর মুসলিম লোকটি এদেরকে বলে, এদের রিলেটিভকে যে ও কিন্তু এখনো যায়নি, ও আছে। আপনারা এখান থেকে বেরোবেন, বেরোনোর পর আমি আবার ডাকবো। ভালো কথা। ওরা বলেছে যে এখন চলে যান আপনারা। এবার ওনার তো খুব আনন্দ যে যেহেতু আর কিছু হবে না। তো ওরা যখন বেরিয়েছে, বেরিয়ে আবার ওনাকে ডাকা হয়েছে ওদেরকে। তখন ও আবার সেই অ্যাক্টিভিটি স্টার্ট করেছে। তো তারপরে আবার ওরা কাজ-টাজ করে মুসলিমটা ওকে একদম প্রোটেকশন দিয়ে স্পিরিটটাকে বার করে দিয়েছে। উনি তখন বলছেন যে, "এটাকে তো আমি ক্লিয়ার করে দিলাম। কিন্তু তোমার কাকা যখন বিয়ে করতে যায়, যে রাস্তা দিয়ে গেছিল সেখানে ৩ জন স্পট ডেড হয়েছে ওই দিনে এবং সেই স্পিরিটগুলোও চলে এসেছে। হুম। তাদেরকে কিন্তু আমি কোনোভাবে কিছু করতে পারব না। তবে কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছে যাতে এফেক্ট না করে। উম ওদের বাড়ির সামনে একটা গাছ ছিল আশফলের এবং সেটা ফলন্ত। মানে একদম ফল-টল হয়ে রয়েছে। বলছে, "দাদা আমি পরের দিন বেরিয়ে দেখি ওই গাছটাতেই ৩ টে স্পিরিট ছিল। পরের দিন বেরিয়ে দেখি গাছটা অ্যাজ ইফ পুড়ে গেছে।" বাপরে! মানে এতটা নেগেটিভ। কিন্তু তাদের সেই দৃষ্টিটা বাড়ির উপর আছে, তাই জন্য বাড়িটা বন্ধন করে দিয়েছে যাতে কোনো নেগেটিভ কিছু না হয়। এটা একটা মানে বেশ গুজবাম্প দেওয়ার মতো একটা ঘটনা ছিল। যে উনি এসছিলেন আমার কাছে উনার অন্য কাজে। বাট এটা উনার একটা স্টোরি ছিল মানে কাকার যখন বিয়ে হয়। ইন্ডিয়ার প্রথম প্যারানরমাল ইনভেস্টিগেটর হুম, গৌরবের মৃত্যুটা তো খুব অস্বাভাবিক ছিল। খুব অস্বাভাবিক, খুব মানে অদ্ভুত। মানে কেউ বলে যে ওনাকে খুন করা হয়েছে, কেউ হুম। বলে যে কোনো স্পিরিট উনি লাস্ট যে কেসটা হ্যান্ডেল করছিলেন সেই স্পিরিটটা ওনাকে, একটা মহিলার স্পিরিট মহিলার যে স্পিরিট। ওনাকে মেরে ফেলা হয় এবং এটা নিয়ে কিন্তু একটা সিরিজও সিরিজও বেরিয়েছে। বেরিয়েছে। হ্যাঁ, তো আমি দেখছিলাম সেটা হ্যাঁ। পুরোটা কমপ্লিট হয়নি। হুম। বাট উনি কিন্তু বহু জায়গাতে, বহু হন্টেড জায়গাতে গিয়ে ওটাকে বলেছে যে হ্যাঁ, এই জায়গাটা হন্টেড বা ওনার ইএমএফ মিটারেও এসেছে। হুম। উনি ১ম কিন্তু এই মানে প্যারানরমাল সোসাইটিটা তৈরি করে। তার আগে কিন্তু ইন্ডিয়াতে ছিল না কোনো প্যারানরমাল সোসাইটি। আচ্ছা। যে যারা ইনভেস্টিগেট করেছে। উনি ভানগারে গেছেন, বহু জায়গায় গেছে এবং মর্গে গিয়ে ওই ভিতরে ছিলেন। হুম। ওনার মৃত্যুটা নিয়ে তুমি পার্সোনালি কি বলতে চাইবে? দেখো এখানে একটা খুব ভালো আ সাজেশন আমি দেব। সেটা হচ্ছে হুম। যে উনার মৃত্যুটা তো রহস্যময়। সেটা হুম। কেউই জানে না। হতেই পারে কোনো স্পিরিটের দ্বারা উনি অ্যাটাকড হয়েছিলেন। এটা কিন্তু হয়। কেন হয়? হুম। যারা ইনভেস্টিগেটর হয় না, উনারা কিন্তু কোনো প্রিকশন নেয় না। আচ্ছা। কোনো হন্টেড বাড়িতে গিয়ে বা কি করা উচিত বা তার আগে মানে কিভাবে প্রোটেকশন নিজের নেওয়া উচিত বা ফিরে এসে কি ক্লিনজিংটা করা উচিত সেটা করে না। বহু ইনভেস্টিগেটর আছে যেটা এবং এটা এরকম কলকাতারও বহু নোন ইনভেস্টিগেটরের টিম তারাও এফেক্টেড হয়েছিলেন। এবং তাদের মেম্বার্সদের উপরেও কিন্তু বহু নেগেটিভ এফেক্ট এসেছিল এরকম হন্টেড জায়গাতে গিয়ে। কারণ তারা প্রিকশন নেয়নি। হুম। বহু ইনভেস্টিগেটররা ভাবে যে আমরা প্রিকশন নেব না। এটা খুব মানে আমি ফিল করতে চাই। ফিল করাটা একরকম। আর তুমি একটা জায়গাতে যাচ্ছ যেটা স্পিরিটদের ডেন। হুম। সেখানে গিয়ে তুমি আর স্পিরিটরা ল্যাচ করে। ওরা কিন্তু তোমার সঙ্গে চলে আসতে পারে। আচ্ছা। এরকম বহু জায়গা থেকে স্পিরিট এসেছে, আসে এবং এই যে বলে না যে একটা মেয়ে খুব সুন্দর আতর বা পারফিউম লাগিয়ে গেছে, কোনো জিন বা কোনো স্পিরিট অ্যাটাক হ্যাঁ, করেছে। এটা শোনা তো যায়। তুমি একটা এমন জায়গা দিয়ে যাচ্ছ যেখানে রয়েছে। এবার তুমি ওদেরই জায়গায় যাচ্ছ যেখান থেকে কিন্তু ওরা আসতে পারে এবং ওরা আসেও। তো এই কারণে যখন কোনো ইনভেস্টিগেশন এ যাওয়া উচিত, ব্লাকটা তো পড়াটা মাস্ট। হুম। তার সাথে যদি লোহার কিছু রাখতে পারে শরীরে সেটা খুব ভালো। অবসিডিয়ান ক্রিস্টাল বা তোমার ফিরোজা হুম। ভীষণভাবে বা তোমার সুলেমানি হাকিক অথবা তোমার টারমালিন, ব্লাক টারমালিন এইগুলো যদি সঙ্গে রাখতে পারে তাতে কিন্তু স্পিরিটটা চট করে ল্যাচ করতে পারে না। আচ্ছা। এবং একটা টেকনিক হয় ওদের তোমার নেগেটিভ জায়গাতে এন্ট্রি করার জন্য তুমি তোমার লেফট নোজকে বন্ধ করে রাইট মানে পাকে আগে দিয়ে ঢুকবে। তাহলে ওরা ভাবে যে তুমি ডেড পিপল। তুমি মৃত আচ্ছা। কেউ। তো ওরা মানে তখন প্রথম যখন পা দিতে এন্ট্রিটা হবে করবে। এইটা করতে পারে তারা। এবং তার সাথে যদি ফিরে আসার পরে সল্ট ওয়াটারে স্নান করা, একটু সেজ যে ড্রাই সেজ লিফের যে ইয়েটা হয় হ্যাঁ। ওটা দিয়ে একটু নিজেকে ক্লেনজিং করে নেওয়া ওই ধোঁয়াটাতে বা কোনো ভালো স্যান্ডেলউড ধূপকাঠি দিয়ে একটু জ্বালিয়ে নেওয়া। এছাড়াও যদি রসুন পাউডার জ্বালানো কর্পূরের সাথে তাতে কিন্তু অনেকটা ক্লেনজিং হয়। স্পিরিটরা তখন ল্যাচ করতে পারে না চট করে। আচ্ছা।
এটা করা উচিত। আমি পার্সোনালি বলবো যে এটা অবশ্যই করা উচিত। অনেকে ভাবে যে না আমি করব না, আমি ফিল করতে চাই, কি হবে আমি দেখতে চাই। বাট ওই দেখতে গিয়ে তারপরে তাদের ফ্যামিলি রুইন্ড হয়ে যায় বা তারাও অনেক সময় এরকম মৃত্যুও হতে পারে। কারণ প্রচুর নেগেটিভ স্পিরিট থাকে এবং নেগেটিভ স্পিরিটরা কিন্তু খুব ট্রিকি হয়। তারা একরকম তোমাকে দেখাবে এবং আরেক রকম করবে। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ।